মেয়েটি অর্ণবকে চোর বলে ঝাড়ু দিয়ে ইচ্ছামতো মারতে থাকে। অর্ণব এরপর কৌশলে মেয়েটার থেকে ঝাড়ু নিয়ে নেয় আর জোরে একটা ধমক দেয়। ধমক খেয়ে মেয়েটি ভয়ে একদম চুপ হয়ে যায়। ও মাগো, আমাকে চোরটা মেরে সব হাড্ডি ভেঙে দিল রে, মাজায় হাত দিয়ে। আমি চোর না, এটা আমাদের বাড়ি আর আপনি চোর। একে তো না আমাদের বাড়িতে চুরি করতে এসেছে, তার উপর আবার আমাকে ধমকাচ্ছে। এই আপু, তুমি এই চোরের সাথে কি করছো? ও তোমাকে গুলি করে দিবে। আরে তুই ভয় পাচ্ছিস কেন? ও আমাকে কিছু করবে না। ও তো আমার বয়ফ্রেন্ড, মানে তোর দুলাভাই। এই বলে নুসরাত অর্ণবকে গালে একটা করে। আর ও আমার বোন ইশরাত। ও আপনি সেই অর্ণব? সরি দুলাভাই, আমি না বুঝে আপনাকে মেরেছি। ইটস ওকে। এই তুমি আমাকে আগে কেন বলনি যে তোমার বোন বড়? আমি ভেবেছিলাম ও অনেক ছোট। তুমি তো জানতেই চাওনি। ঢুলতে ঢুলতে অর্ণবের কাঁধে মাথা রাখে। ভাইয়া, আপুর কি হয়েছে? এরকম করছে কেন? ভুলবশত ড্রিঙ্কস করে ফেলেছে। কেউ যে একটুতেই এরকম ড্রাঙ্ক হতে পারে তা তোমার আপুকে না দেখলে বুঝতাম না। আঙ্কেল আন্টি কোথায়? আব্বু আম্মু তো বাড়িতে নেই, উনারা কিছু কাজে রাজশাহী গিয়েছে। উনাদেরকে এই ব্যাপারে কিছু বলো না, কাল সকালে তোমার বোন ঠিক হয়ে যাবে। এখন ওকে ধরো, ভেতরে নিয়ে যেতে হবে। এরপর দুজন মিলে নুসরাতকে ভেতরে নিয়ে যেয়ে বেডে শুইয়ে দেয়। আমি এখন যাচ্ছি। কেন? আমি যাচ্ছি, আপনারা থাকুন। না না, আমি পরে একদিন আসব। ভালো থেকো। এই বলে অর্ণব ওখান থেকে পালায়। ইশরাত অর্ণবের অবস্থা দেখে হাসতে থাকে আর নুসরাতকে নিয়ে ওর রুমে দিয়ে আসে। নেক্সট মর্নিং নুসরাতের যখন ঘুম ভাঙে তখন ও নিজেকে নিজের রুমে দেখে অবাক হয়ে যায় আর কালকে রাতে কি হয়েছে সেটা মনে করার চেষ্টা করে, কিন্তু ওর কিছুই মনে নেই। তাই ও ইশরাতকে ডাকে। ইশরাত, ওই ইশরাত, ইসুর বাচ্চা কই তুই? কি হচ্ছে? কাকের মতো চিল্লাচিল্লি করতেছ কেন? আমাকে কালকে এখানে কে নিয়ে আসছে? আর আমার ড্রেস চেঞ্জ করছে কে? ভয়ার্ত কণ্ঠে। কি জানি, আমি তো সকালে আসছি। তখন দেখি অর্ণব ভাইয়া এখান থেকে যাচ্ছে। আমি কিছু জানি না কি হয়েছে, মজা করে। কাবি নেহি, এটা হতে পারে না। এখন আমি ওর সামনে দাঁড়াবো কিভাবে? কাঁদো কাঁদো হয়ে। তাই বলে ও কাঁদতে থাকে। তখন কাল রাতের কথা হালকা হালকা মনে পড়ে আর ও ইশরাতের দিকে আর চোখে তাকায় আর দেখে ইশরাত মিটিমিটি হাসছে। ইসুর বাচ্চা, তোকে তো আমি। এই বলে ইশরাতের পিছনে দৌড়াতে থাকে আর ইশরাত ওর হাত থেকে বাঁচার চেষ্টা করতে থাকে। আমি কিন্তু ভাইয়াকে বলে দিব তুমি আমাকে মারছ। তোর ভাইয়াকে কি আমি ভয় পাই নাকি? আজকে তোর একদিন কি আমার যতদিন লাগে। বলে আবার দৌড়াতে লাগে। বিকেলে নুসরাত হসপিটালে যায়। ওর একটা হার্ট অপারেশন থাকায় ও ওটি এর ড্রেস পরে অপারেশন রুমের দিকে যেতে লাগে। তখন অর্ণব ওর সাথে দেখা করতে যায়। কেমন আছেন এখন ম্যাডাম? ভালো, কিন্তু তুমি এখানে হঠাৎ? আমাকে আজকে ক্যাম্পে ফিরে যেতে হবে, তাই তোমার সাথে দেখা করতে আসলাম। বলে নুসরাতের মাথায় হাত বুলিয়ে দেয়। তারপর বলে উঠে, বাই দা ওয়ে, তোমার বোনটা কিন্তু তোমার চেয়েও বেশি সুন্দর। আগে জানলে হয়তো তো তোমার বোনের সাথেই লাইন মারতাম। দুষ্টুমি হেসে নুসরাত রাগী চোখে অর্ণবের দিকে তাকায়। তা দেখে অর্ণব একটা ঢোক গিলে বলে, সরি, আমি মজা করছিলাম। আমার চোখে তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী, যাকে আমি আজীবন ভালোবেসে যেতে চাই। বলে নুসরাতকে জড়িয়ে ধরে। এরপর ওর কপালে চুমু এঁকে দেয় আর নুসরাত চুপচাপ মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। অর্ণব ওর গালে হাত রেখে বলে, আসি তাহলে। এই বলে অর্ণব চলে যেতে নেয়। তখন নুসরাত বলে উঠে, আবার কবে আসবে? অর্ণব হেসে বলে, খুব তাড়াতাড়ি। আর পরের বারের দেখাটা এত রোমাঞ্চকর হবে যা তুমি কল্পনাও করতে পারবে না। চোখ টিপ দিয়ে অপেক্ষায় থাকবো। অর্ণব এরপর ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে ওখান থেকে চলে যায় আর নুসরাত ওর যাওয়ার পানে কিছুক্ষণ তাকিয়ে থেকে অপারেশন রুমে ঢুকে পড়ে। অর্ণব বাসে বসে ওর ফোনে থাকা নুসরাতের ছবিগুলো দেখতে আর মুচকি মুচকি হাসতে থাকে। এর মধ্যে হঠাৎ বাস থেমে যায়, যার জন্য ওর ফোনটা নিচে পড়ে যায়। ও ফোনটা তুলে সামনে তাকাতেই দেখে রাস্তায় অনেক জ্যাম এবং একটা বাসকে ঘিরে কিছু স্পেশাল ফোর্সের মেম্বার দাঁড়িয়ে আছে।
অর্ণব বাস থেকে নেমে সামনে এগিয়ে যেতে থাকে এবং একজনকে জিজ্ঞেস করে জানতে পারে কিছু জঙ্গিরা একটা বাসে যাত্রীসহ আটক করেছে। তাদের দাবি যে পর্যন্ত মানা না হবে সে পর্যন্ত ওরা কাউকে বাস থেকে নামতে দিবে না এবং কেউ তাদের কোনোভাবে আটকাতে চাইলে তারা বাসের সব যাত্রীকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। অর্ণব সব শুনে সামনে এগিয়ে যেয়ে ওখানের দায়িত্ব থাকা স্পেশাল টিমের ক্যাপ্টেন আশিকের কাছে গিয়ে নিজের পরিচয় দেয়। ক্যাপ্টেন আশিক এরপর অর্ণবকে ওখানে বিস্তারিত পরিস্থিতি জানায়। অর্ণব সব শুনে কি করা যায় সেটা ভাবতে থাকে। এর মধ্যে জঙ্গি সদস্যদের একজন বলে ওঠে, আমাদের দাবি তাড়াতাড়ি পূরণ করুন, না হলে এখান থেকে একটা প্রাণও জীবিত ফিরতে পারবে না। আপনাদের হাতে আর মাত্র 1 ঘন্টা সময় আছে। কারো কোনো ক্ষতি করো না, আমরা দেখছি কি করা যায়। এভাবেই কিছু সময় পার হয়ে যায় এবং চারপাশ অন্ধকার হতে শুরু করে। অর্ণব কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর ওর চোখ বাসের দিকে যায় আর ওর মাথায় কিছু একটা আসে আর ও পাশে থাকা একটা থেকে রাইফেল তুলে নিয়ে বাকি ফোর্সদের পজিশন নিতে বলে। স্যার, আপনি কি করতে যাচ্ছেন? বাসের ভেতর জঙ্গিদের সাথে সাধারণ মানুষও আছে। এভাবে শুট করলে সাধারণ মানুষের ক্ষতি হতে পারে। কারো কিছু হবে না, আপনি বাসের ভেতরে খেয়াল করে দেখুন। লাইটের আলোয় কিছু ছায়া রাইফেল হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে আর বাকি ছায়াগুলো মাথা নিচু করে বসে আছে। আমরা যদি ছায়াগুলোকে টার্গেট করে একসাথে শুট করি তাহলে জঙ্গিরা কারো উপর অ্যাটাক করা সম্ভব হয়ে উঠবে না আর সাধারণ মানুষের ক্ষতি হবে না। আমাদের পক্ষে ওদের দাবি মেনে নেওয়া সম্ভব নয়, তাই সাধারণ মানুষদের বাঁচাতে আমাদের এটা করতেই হবে। সো গাইস, বি রেডি, সবাইকে একসাথে শুট করতে হবে, ওদেরকে অ্যাটাক করার কোন সুযোগ দেওয়া যাবে না। ওকে স্যার। কিন্তু স্যার, কোনো কিন্তু না, আমি আপনার থেকে কিছুটা হলেও সিনিয়র, এই ব্যাপারে আমার যথেষ্ট অভিজ্ঞতা আছে, তাই আমার অর্ডার ফলো করুন। এর ফলে গভর্নমেন্ট যদি কোনো আমাদের উপর কোন অ্যাকশন নেয় সেই সম্পূর্ণ দায়ভার আমার একার, তাই আমি যেটা বলছি সেটা করুন। ওকে স্যার। ওর কথা মতো সবাই পজিশন নেয়। সো গাইস, 1.2.3 শুট। বলার সাথে সাথে সবাই একসাথে ছায়াগুলোকে শুট করে। এদিকে জঙ্গিরা কিছু বুঝে ওঠার আগেই সবাই মাটিতে লুটিয়ে পড়ে। অর্ণবরা এরপর তাড়াতাড়ি বাসে উঠে সহযাত্রীদের বাস থেকে সেফলি নামিয়ে নেয়। সবাইকে নামানোর পর অর্ণব রিয়ানকে বলে, সবাইকে ঠিকঠাক মতো নামানো হয়েছে তো? জি স্যার, সবাইকে নামানো হয়েছে। এর মধ্যে একজন মহিলা বলে ওঠে, আমার মেয়ে কোথায়? আমার মেয়ে এখানে নেই, ও এখনো বাসে আছে চিন্তিত হয়ে। আপনি এখানে থাকুন, আমি দেখছি। অর্ণব আবার বাসে উঠে পড়ে আর মেয়েটাকে ডাকতে থাকে। অপারেশন রুম, পেশেন্টের পালস রেটিং ঠিক আছে কিনা চেক করো। ওকে ম্যাম। নার্স চেক করে বলে সব ঠিকঠাক আছে। তাহলে অপারেশন শুরু করা যাক। ডক্টর আয়ান এবং ডক্টর রোশনি একসাথে বলে, হুম। এরপর ওরা অপারেশন শুরু করে। স্ক্যালপেল প্লিজ। নুসরাত এরপর স্ক্যালপেলের সাহায্যে পেশেন্টের বুকের মাঝখানে সূক্ষ্মভাবে চিরে ফেলে এরপর একে একে পেশেন্টের হৃদযন্ত্রের নষ্ট ভাল্বগুলো কেটে ফেলে দিয়ে নতুন টিস্যু দিয়ে ভাল্ব তৈরি করে লাগিয়ে দেয়, যাকে যান্ত্রিক ভালভ বলা হয়। এছাড়া হৃদযন্ত্র ও ফুসফুসের কাজ সঠিকভাবে চালিয়ে যাওয়ার জন্য অস্ত্রোপচারের সময় কৃত্রিম কিছু যন্ত্র সেট করা হয়। এরপর রক্ত চলাচলের জন্য শরীরের অন্য কোথাও থেকে রক্তনালী এনে একটি বিকল্প পথ তৈরি করা হয়। এর ফলে রোগীর হাঁটতে আর কোন সমস্যা তৈরি হবে না। সবশেষে যখন কাটাস্থান থেকে রক্ত করার সময় ভুলবশত ডক্টর রোশনি একটা রক্তনালীর সাথে টান লেগে তা ছিঁড়ে যায় এবং ব্লিডিং শুরু হতে থাকে। এর জন্য পেশেন্টের অবস্থা বেগতিক হতে থাকে। পেশেন্টের পালস রেট বেড়ে যাচ্ছে ভয়ার্ত কণ্ঠে। এবার কি হবে? পেশেন্টের অবস্থা ক্রমাগত খারাপ হচ্ছে, এভাবে চললে উনাকে আমরা বাঁচাতে পারবো না। তখন নুসরাত বলে উঠে, শান্ত হন, যে করে হোক আমাদের উনাকে বাঁচাতে হবে। বাসে অর্ণব মেয়েটার খুঁজতে থাকে কিন্তু কারো কোন আওয়াজ পায় না। লিটল প্রিন্সেস, তুমি কি ভেতরে আছো? থাকলে সাড়া দাও, আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। আমি তোমার কোন ক্ষতি করব না, তুমি বেরিয়ে এসো। কিন্তু তারপরও কোন সাড়া না পেয়েও যখন চলে যেতে নিবে তখন কারো কান্নার আওয়াজ পায়। আর বাসের একদম পেছনে গিয়ে দেখে মেয়েটি সিটের নিচে হাঁটু গেড়ে বসে ভয়ে কান্না করছে। অর্ণব মেয়েটির কাছে গিয়ে বসে বলে, এভাবে বসে কান্না করলে হবে? তুমি তো স্ট্রং গার্ল,
মেয়েটির মাথায় হাত বুলিয়ে দিয়ে, চলো নিচে, তোমার মা তোমার জন্য অপেক্ষা করছে। অর্ণব এরপর মেয়েটিকে কোলে তুলে নেয়। এরপর যেই বের হতে যাবে তখন ওর কানে টিকটিক শব্দের আওয়াজ আসে। ও মেয়েটিকে পাশে দাঁড় করিয়ে আওয়াজ অনুসরণ করে সামনে এগিয়ে যায় আর নিচে একটা ব্যাগ পড়ে থাকতে দেখে যার ভেতর থেকে আওয়াজটা আসছিল। তখন পেছনে থেকে মেয়েটি বলে ওঠে, এটা ওই পচা আঙ্কেলদের ব্যাগ ছিল। অর্ণব এরপর ব্যাগের চেনও খুলে ভেতর বোম দেখতে পায় আর সেখানে টাইমারে মাত্র 10 সেকেন্ড সময় আছে। অর্ণব এরপর তাড়াতাড়ি মেয়েটাকে কোলে নিয়ে সামনে এগিয়ে যায় এবং ক্যাপ্টেন আশিককে ডাক দেয়। আশিক পেছনে তাকানো মাত্র কিছু বুঝে ওঠার আগেই অর্ণব বাসের দরজার সামনে থেকে মেয়েটিকে তার কাছে ছুড়ে দেয় আর ক্যাপ্টেন আশিক তাকে সেফলি ক্যাচ করে নিয়ে মেয়েটিকে প্রোটেক্ট করে পিছনে ঘুরে দাঁড়ায়। এর মধ্যে প্রচণ্ড শব্দে একটা বিস্ফোরণ হয়। এদিকে অপারেশন রুমে ওরা প্রাণপণ চেষ্টা করে, সেল সেবার প্রয়োগ করে রক্তক্ষরণ বন্ধ করতে সক্ষম হয়। এরপর সাবধানে কাটা স্থান সেলাই করে অপারেশন শেষ করে। পেশেন্ট এখন আউট অফ ডেঞ্জারে। অপারেশন ঠিকঠাকভাবে হওয়ায় সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। নুসরাত এরপর নিজের কেবিনে গিয়ে একটু রেস্ট নিতে ঢুকে দীর্ঘ 4 ঘন্টা অপারেশন করার ফলে ক্লান্ত হয়ে পড়েছে সে। তাই নিজেকে ফিট রাখার জন্য তার এখন 1 কাপ কফির অনেক প্রয়োজন। তাই ক্যান্টিনে গিয়ে ও নিজের জন্য 1 কাপ কড়া কফি বানিয়ে নেয়। কিন্তু তা আর ওর খাওয়া হলো না। হসপিটালের ইমার্জেন্সি অ্যালার্ম বেজে উঠে আরও যেহেতু ইমার্জেন্সি অ্যাপার্টমেন্টের ডক্টর তাই কফি ওখানে রেখেই দৌড়ে হসপিটালের বাহিরের করিডোরে চলে যায়। হসপিটালের বাহিরে যাওয়ার পরও দেখতে পায় দুটো অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। প্রথম অ্যাম্বুলেন্স থেকে একটা বাচ্চাকে এবং পরেরটা থেকে ক্যাপ্টেন আশিককে বের করা হয়। বাচ্চাটা কিছুটা ইনজুরি হলেও ক্যাপ্টেন আশিক অনেকটাই ইনজুরি হয়েছে, তার শরীরের কিছু অংশ পুড়ে গেছে। নুসরাত যখন উনাকে নিয়ে ভেতরে যেতে লাগবে তখন একজন নার্স ওর হাত আটকে ধরে বলে, ম্যাম পেছনের অ্যাম্বুলেন্স আরেকজন পেশেন্ট আছে, উনার অবস্থা আরও বেশি ক্রিটিক্যাল, আপনি প্লিজ এখানে থাকুন। তুই এখানে থাক, আমরা উনাকে দেখছি। এই বলে ইয়াস ক্যাপ্টেন আশিককে নিয়ে ভেতরে চলে যায় আর নুসরাত ওখানে পরের অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যে অ্যাম্বুলেন্সের চলে আসে আর ও অ্যাম্বুলেন্সের সামনে গিয়ে দাঁড়ায়। অ্যাম্বুলেন্সের দরজা খুলে যখন পেশেন্টকে বাহিরে বের করা হয় তখন তাকে দেখে নুসরাত 2 পা পিছিয়ে যায় আর আপনি ওর চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। কেননা ওই পেশেন্ট আর কেউ না, অর্ণব ছিল। ওর পুরো শরীর রক্তাক্ত হয়ে আছে, রক্তে সাদা শার্টটা একদম লাল বর্ণ ধারণ করেছে। চলবে।